নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকি আড্ডায় আপনাদের আবার স্বাগত। আজ আমি গৌরব, আমার সাথে আছে স্বর্ণভ। আমরা দুজন, এটা একটু নতুন একটা পেয়ারিং, আমরা অনেক দিন এই পেয়ারিংয়ে আসিনি। আমরা আগে এই দুজন মিলে কথা বলেছিলাম কয়েকটা এপিসোডে। আজ আমরা আলোচনা করতে এসেছি ভারতীয় টিম কুয়েতের বিরুদ্ধে যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ 6 জুন, যেটা হতে চলেছে সুনীল ছেত্রীর শেষ ম্যাচ, সেই ম্যাচের জন্য ইগর স্টিমাচ দুটো ধাপে, প্রথমে একটা 26 জনের লিস্ট আমরা পেয়েছিলাম, ফার্স্ট লিস্ট। সেকেন্ড আর একটা 15 জনের লিস্ট আমরা পেয়েছি, যেখানে মুম্বাই এবং মুম্বাই সিটি এবং মোহনবাগানের প্লেয়ারদের নিয়ে, কারণ তারা আইএসএল ফাইনাল খেলছিল। ফাইনালের পরে আমরা সেকেন্ড লিস্টটা পাই। দুটো লিস্ট মিলে 41 জন প্লেয়ার, তাদের ক্যাম্প চলছে। ইগর স্টিমাচ যেটা বলে বলে পাগল হয়ে গেছিল, গত 2 বছর ধরে বলে চলেছে যে আমার সময় চাই, আমার অন্তত একটা 2 সপ্তাহ 3 সপ্তাহের ক্যাম্প চাই। সেই ক্যাম্প ফাইনালি ইগর স্টিমাচকে আইএফএফ দিতে পেরেছে, কারণ আইএসএল সিজন, আই লিগ সিজন সবই শেষ হয়ে গেছে। তো সেই ক্যাম্পের 41 জন মেম্বার, তাদের মধ্যে সবাইকে নিয়ে কথা বলা সম্ভব নয়, সীমিত সময়, কিন্তু আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট প্লেয়ারদের নিয়ে কথা বলবো। কিছু প্লেয়ারকে নেওয়া হয়েছে নতুন টিমে, স্কোয়াডে, তাদের নিয়ে কথা বলবো। আমি একদম ডিরেক্ট প্লেয়ারদের আলোচনায় চলে যাচ্ছি স্বর্ণভ। প্রথম আমি বলতে চাই যাকে নিয়ে কথা, সেটা হচ্ছে আইএসএলের বেস্ট গোলকিপার ফুরবা। আগেও স্কোয়াডে ছিল, কিন্তু চোটের জন্য ফাইনাল টিমে থাকতে পারেনি। ফুরবা এবার আছে। তোর কি মনে হয়, ফুরবা কি ফাইনালি নাম্বার 1 পজিশনটা নেওয়ার জন্য প্রিপেয়ার্ড? হ্যাঁ, ফুরবা লাচেনপা ফার্স্ট চয়েস ইন্ডিয়ান গোলকিপার হওয়ার জন্য একেবারেই রেডি। তিনি আইএসএলে গোল্ডেন গ্লাভসও পেয়েছে এবং উনি হয়তো আফগানিস্তানের সাথে যে কোনো একটা ম্যাচে হয়তো স্টার্ট করতেন, কিন্তু আনফর্চুনেটলি ইনজিওর্ড হয়ে পড়েছিলেন। এবার আমাদের দেখতে হবে যে ইগর স্টিমাচ কি নিজের গুরপ্রীত সিং সান্ধুকে খেলানোর যে প্রবণতা, সেইটা ব্রেক করছে একটা নতুন একটা ট্যালেন্টের ওপর ইনভেস্ট করতে, নাকি সে মনে করছে যে এক্সপিরিয়েন্সটাই আমার জবাব। ইন দ্যাট কেস গুরপ্রীত স্টার্ট করবে। সেক্ষেত্রে আমার আরেকটা প্রশ্ন আছে এখানে, এই যে 4 জন গোলকিপার, 4 জন তো ফাইনাল স্কোয়াডে থাকবে না, 3 জন থাকবে। তো সেই 3 জন কারা হতে পারে? কারণ আমার রিডিং বলে যে এই যদি মেরিটের দিক থেকে আমি যাই, গুরপ্রীতের বাদ পড়া উচিত। 1, 2, 3-এ গুরপ্রীত আসছে না। 100% এই মেরিটের দিক থেকে যদি যাই, তাহলে হওয়া উচিত ফুরবা, বিশাল কায়েত এবং আমাদের আমরিন্দার। সেক্ষেত্রে সেটা আমাদের নজর রাখতে হবে। মনে হয় না এই ডিসিশন এরকম একটা গুরপ্রীত তার ওয়ান অফ দ্য স্টলওয়ার্ডস, তাকে এরকমভাবে বাদ দিয়ে দেবে। তো দেখা যাক, কারণ কুয়েতটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, মাস্ট উইন ম্যাচ। এই ম্যাচে হয়তো এত বড় একটা চেঞ্জ করতে চাইবে না ইগর স্টিমাচ। এরপর আমরা ডিফেন্ডারদের দিকে চলে যাব। ডিফেন্ডারে আমি প্রথমেই কথা বলবো আমায় রানাওয়ার্ডে আমরা দেখেছি যে বিশেষত আইএসএলের সেকেন্ড হাফে ওড়িশার হয়ে খুব ভালো খেলেছে। ওভারল্যাপে গিয়ে বারবার বল ক্রস করা, একটা খুব নির্ভরযোগ্য জায়গা তৈরি করেছিল ওড়িশার জন্য। আমায় রানাওয়ার্ডেকে কি আমরা ফাইনাল স্কোয়াডে দেখবো? সেটাই প্রথম প্রশ্ন, কারণ স্টার্টিং 11 নিয়ে আমরা এখন কথা বলছি না। আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ রাইট ব্যাক হচ্ছে এমন একটা পজিশন যেটা ইন্ডিয়ান টিমকে আগেও অনেক ভাবিয়েছে। নিখিল পূজারি ভালো খেলেছে, কিন্তু নিখিল পূজারি আমরা দেখতে পেলাম উইন্টারে উনি বেঙ্গালুরুতে আসার পর থেকে ওনার ফর্মটা সিগনিফিকেন্টলি ডিপ করেছে। সেখানে রানাওয়ার্ডে সেকেন্ড হাফে আই থিঙ্ক হি পিকড। তো আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড। এই রাইট ব্যাকে আরেকজন অপশন পসিবিলিটি, যেটা আমরা জানতাম ইন্ডিয়ান অ্যারোজ টিম, যে ইন্ডিয়ান অ্যারোজের ফর্মার মেম্বার নরেন্দর গেহলোত। নরেন্দর একসময় ইস্ট বেঙ্গলেও খেলেছে। এই নরেন্দর কিন্তু আন্ডার 23 টিমের হয়ে চায়নাতে ট্রাভেল করেছে। নরেন্দরকে নিয়ে কি আমি খুব এক্সাইটেড। নরেন্দরকে নিয়েও আমি এক্সাইটেড, কারণ হচ্ছে নরেন্দর আমাকে দুটো লেয়ার অফার করে, বিকজ ও সেন্টার ব্যাক খেলতে পারে, ও রাইট ব্যাক খেলতে পারে। এরকম মাল্টিপল পজিশন যে খেলতে পারে, এরকম ফ্লেক্সিবল ডিফেন্ডার্স আমাদের খুব দরকার। এবং নরেন্দরের মধ্যে আমরা যেটা দেখেছি, যেটা ইন্ডিয়ান ডিফেন্ডারদের মধ্যে আমরা একটু ল্যাকিং দেখি, যে বল প্লেইং এবিলিটি। নরেন্দর ইজ আ ট্রেমেন্ডাস বল প্লেয়ার। সেইটা আরেকজন বল প্লেয়ার যে আনোয়ার আলী, তাকে আমরা অনেক সময় দেখি মোহনবাগান হয়তো প্রপার সেন্টার ব্যাকে খেলাচ্ছে না। আরেকজন রাইট ব্যাকের কথা যদি আমরা আসি, রাহুল ভেকে, যে অ্যাকচুয়ালি রাইট ব্যাক ছিল, তাকে এখন সেন্টার ব্যাকে আনা হয়েছে। আমি এই রাইট ব্যাক সেন্টার ব্যাকের এই ইন্টারচেঞ্জের কথাটা এখন বলছি, কারণ আরেকজন প্লেয়ারের কথা আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে মোহাম্মদ হামাদ, যে রিয়াল কাশ্মীরের ক্যাপ্টেন, কাশ্মীরের প্লেয়ার।
স্ট্রং বিল্ড, খুব ভালো ফিজিক, একজন এক্সপিরিয়েন্সড প্লেয়ার। সন্দেশ ঝিঙ্গানের অ্যাবসেন্সে মোহাম্মদ হামাদকে কি স্টার্ট না করালেও একটা স্কোয়াডে ইম্পর্টেন্ট রোল দেওয়া উচিত? দেখো, এখানে তুমি মেনশন করলে যে ও রিয়াল কাশ্মীরের ক্যাপ্টেন, এবং আমাদের যিনি ক্যাপ্টেন সেই প্রসঙ্গে আমরা পরে যাব, তিনি রিটায়ার করে যাচ্ছেন। তো টিমে স্ট্রং লিডারশিপের দরকার আছে, এবং ডিফেন্সে সন্দেশ ঝিঙ্গান নেই। হ্যাঁ, তো আমার মনে হয় যে হামাদকে স্কোয়াডে নিয়ে ওনাকে একটু যদি গ্রুম করা যায়, যে একটু ইউনিটটার সাথে ফ্যামিলিয়ারাইজ করা যায়, তাহলে আমার মনে হয় লং টার্মে এটা একটা ভালো ফল দেবে। যদিও স্টার্টিং 11-এ সম্ভাবনা আমরা হ্যাঁ। দেখছি না, কারণ মেহতাব সিং আছে, পেকিং অর্ডারে অনেকে আছে ইতিমধ্যে, কিন্তু মোহাম্মদ হামাদ আবারও খুব এক্সাইটিং। আমরা ইউজুয়াল সাসপেক্ট যারা, তাদের নিয়ে কথা বলবো না। পূজারির কথা আমরা জানি, আকাশ মিশ্রা, আনোয়ার আলী, শুভাশিস বোস। আকাশ মিশ্রার যদিও একটা চোট নিয়ে আমরা রিউমার শুনছি, সেটা আরও ডিটেলে কিছুদিনের মধ্যে জানা যাবে। আরেকজনকে নিয়ে একটু কথা বলা উচিত আমার মনে হয়, রোশন সিং নাওরেম, লেফট ব্যাক, যে কিনা উইঙ্গার হিসাবেও খেলতে পারে। রোশন সিং নাওরেমকে নিয়ে কিছু বলবি স্বর্ণব? রোশন সিং নাওরেমের খেলার আমার যেটা খুব ভাল লাগে, তিনি খুব পেসি উইঙ্গার্স বা সাইড ব্যাক আমাদের দেশে আজকাল আমরা দেখতে পাচ্ছি, যেটা আগে আমরা দেখতে পেতাম না। উইংয়ে দেখতে পেতাম, বাট সাইড ব্যাক হিসেবে যে কনস্ট্যান্ট আপ ডাউন করতে পারে এরকম একটা ইঞ্জিন, এই জিনিসটা খুবই দরকার টিমে। এবং আমি জানি না উনি ফাইনাল স্কোয়াডে চান্স পাবে কি না, তবে এরা মানে এই 41 ম্যান স্কোয়াডটাকে নিয়ে আমি এক্সাইটেড, কারণ অনেক ইয়াং মুখ দেখতে পাচ্ছি, অনেক ফ্রেশ ফেসেস দেখতে পাচ্ছি। স্টিমাচের ইউজুয়াল কোচিং করানোর যে স্টাইল, সেখান থেকে ব্রেক করে একটা নতুন একটা স্টাইল আমরা দেখতে পাচ্ছি। সেটা হয়তো 41 জনের স্কোয়াড বলে আমরা দেখতে পাচ্ছি, হতে পারে এটা 23 বা 26 হলে এরা আর থাকবে না। কিন্তু এই যে উইং ব্যাক তারা ওভারল্যাপে যাবে, তাদের মাঝে যারা থাকবে মিডফিল্ডার, গৌরব দা, আমি একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ নিশ্চয়ই। এফসি গোয়ার জয় গুপ্তা, এক্স্যাক্টলি, জয়গুপ্তা আমরা মিস করে গেছি, আমি মিস করে গেছি, কিন্তু স্বর্ণবাবু মিস করেনি। জয়গুপ্তা খুব এক্সাইটিং প্রসপেক্ট। জয়গুপ্তাকে নিয়ে আমরা আগেও কথা বলেছি। জয়গুপ্তা বিশেষ করে স্পেনে খেলে এসছে গত 2-3 বছর স্পেনে ছিল, এবং ফিরে এসে আইএসএল এ প্রথম ফুল সিজনে হি হ্যাজ ইমপ্রেসড। প্রথম দিক থেকেই সবাই জয়গুপ্তার নাম বলছিল। ইনফ্যাক্ট এশিয়ান কাপের আগেও আমরা বলেছিলাম কেন জয়গুপ্তাকে নেওয়া হচ্ছে না, এবং সেই মাল্টিপল পজিশন, লেফট ব্যাক এবং প্রয়োজন হলে সেন্টার ব্যাকও খেলতে পারে, এবং কি বিল্ড ছেলেটা। জয়গুপ্তার ফিজিক, জয়গুপ্তার প্রেজেন্স সব কিছু ইমপ্রেস করেছে। জয়গুপ্তা, আমরা খুবই চাইছি জয়গুপ্তা যেন ফাইনাল স্কোয়াডে থাকে, যদি না স্টার্ট করে একদম সেটা পরের কথা, কিন্তু ফাইনাল স্কোয়াডে যেমন এশিয়ান কাপে উনি সিলেক্ট হয়নি, সেই নিয়ে আমাদের ভিডিওতে আমরা প্রচুর কথা বলেছি। একদম, ফাইনালি স্টিমাচ, থ্যাংক ইউ স্যার। এবং 22 বছর বয়সে জয়গুপ্তা, ফিউচার প্রসপেক্ট যাদের কথা আমরা বলছি, এদের নিয়েই আমরা এক্সাইটেড। চলে আসি আমরা মিডফিল্ডারদের আলোচনায়। মাঝমাঠে যারা খেলছে তার মধ্যে প্রথম নাম আমি স্কোয়াড লিস্টে দেখলাম ব্র্যান্ডন ফার্নান্ডেজ। শুধু স্কোয়াডে নয়, বোধহয় স্টার্টিং 11-এ অটোমেটিক সিলেকশন। আইএসএলের শেষ দিকে যা গোল করেছে এবং যেভাবে মাঝমাঠ কন্ট্রোল করেছে, এইরকম খেলা একজন ইন্ডিয়ান অ্যাটাকিং মিডফিল্ডারের আমরা অনেক দিন পর দেখছি। গৌরব দা, তোমার যদি মনে থাকবে, আমরা এএফসি এশিয়ান কাপে আমরা টু সাম এক্সটেন্ট ব্র্যান্ডনকে একটু ওভারলুক করে গেছিলাম। তারপর আইএসএল এর সেকেন্ড হাফে এবং আফগানিস্তানের সাথে ম্যাচে ব্র্যান্ডন ফার্নান্ডেজের যা পারফরমেন্স, তারপর তো আমার মনে হয় যে উনি অটোমেটিক চয়েস তো হবেই। শুধু স্কোয়াডে নয়, স্টার্টিং 11 একদমই। এখানে আমরা নিজেদের দোষও মেনে নিচ্ছি, আমরাও হয়তো ওভারলুক করেছিলাম ব্র্যান্ডন ফার্নান্ডেজকে, কিন্তু তিনি পুরনো ঘোড়া, ভুলে গেলে চলবে না, এফসি গোয়ার ক্যাপ্টেন এই মুহূর্তে। কিন্তু আরেকজন নাম, নতুন ইনক্লুশনদের নিয়ে আমরা খুব এক্সাইটেড। এডমন্ড লালরিন্ডিকা ইন্টার কাশিতে খেলেন। উনি কি মিডফিল্ডার? উনি ফরওয়ার্ড হিসেবেও খেলেছেন। এই এডমন্ড লালরিন্ডিকাকে নিয়ে কি বক্তব্য? সে বক্তব্যে আসছি গৌরবদা, কিন্তু তার আগে তুমি আমায় বলো যে ফরওয়ার্ড এবং মিডফিল্ডারের ডিফারেন্সিয়েশনটা কিরমভাবে হচ্ছে। আমরা মডার্ন ডে ফুটবলে দেখেছি এই ডিফারেন্সিয়েশন আর থাকে না, বিশেষত আমরা যেখানে মেসি রোনাল্ডোর যুগে বসবাস করি, মেসি রোনাল্ডোর যুগে আমরা ফুটবল খেলাটা দেখি, সেখানে ফরওয়ার্ড আর মিডফিল্ডারের অনেক ক্ষেত্রেই ডিফারেন্সিয়েশন করা কঠিন। মিডফিল্ডার বলতে এখন সত্যি সিডিএম,
সিএম সেন্ট্রাল মিডফিল্ডার বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার তাদেরকেই শুধু মিডফিল্ডার বলা যায়, বাকি সবাই অ্যাটাকিং প্লেয়ার। কিন্তু এখানে যে লিস্ট রিলিজ করা হয়েছে এআইএফএফ এর তরফ থেকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এডমন্ড লালরেন্ডিকা অ্যাটাকিং প্লেয়ার হিসেবে আছে মিডফিল্ডার লিস্টে। তো লালরেন্ডিকার পারফরমেন্স নিয়ে লালরেন্ডিকা আমার মনে হয় ইন্টারকাশির হয়ে ভালো খেলেছে এবং কল আপটা উনি খুবই ডিজার্ভ করেন। এবং আই লিগের আমরা এখানে দেখতে পাচ্ছি আই লিগের 4-5 জন স্কোয়াডে আছেন, মানে প্রভিশনাল স্কোয়াডে, এবং তাদের মধ্যে এডমান্ড আছে। এডমান্ডের নামটা আমাকে একদম সারপ্রাইজ করছে না। আচ্ছা, আই লিগের এত প্লেয়ার কেন আছে? আইএসএলটা কি উঠে যাচ্ছে এরকম একটা রিউমার আমরা শুনতে পেয়েছি, সেটাতে কি ভরসা করার কোনো কারণ আছে? লেটস হোপ নট, কারণ মানে এতদিন যা খাটনি করা হলো সব তো শেষ হয়ে যাবে তাহলে। একদমই, আমরা আশা করছি যেন আইএসএল থেকে যায় স্বমহিমায়। কিন্তু তাছাড়া ইমরান খান, তাকে নিয়ে আমরা আগে কথা বলেছি, ইমরান খান আগেও স্কোয়াডে ছিল, খুব ইমপ্রেসিভ জামশেদপুরের উইঙ্গার। আমরা দেখতে পাচ্ছি বহু উইঙ্গার, উইংয়ে প্লেয়ারের কোনো অভাব নেই এই ন্যাশনাল টিমে। ইসাক আরেকজন উইঙ্গার, ইসাকের যদিও ফিনিশিং নিয়ে আমাদের মধ্যে প্রশ্নচিহ্ন আছে। ফাইনাল থার্ডে উনি উইক, ফাইনাল সেকেন্ডে ভালো। মানে আপনারা ক্ষমা করে দেবেন এই যোগটা, খুব খারাপ ছিল। উনি ফাইনাল থার্ডে অতটা ভালো নন, কিন্তু ইসাক ওয়ান সেকেন্ড ইয়াং প্লেয়ার, খুব নির্ভরযোগ্য প্লেয়ার। এবং গৌরব দা, এই টিমে এতগুলো যে উইঙ্গার, এটা দেখে আমরা এটা বুঝতে পারছি যে ইন্ডিয়া টিমের উইং পজিশনটা কতটা স্ট্রং এবং কত অপশনস আছে ইন্ডিয়া টিমের হাতে। তো এই জিনিসটা একটা পজিটিভ। কিন্তু উইংয়ের মাঝে খেলবে কারা? সিডিএম পজিশনটা খুব ইম্পর্টেন্ট। সেখানে আমরা দেখছি সিডিএমে অবশ্যই আপুইয়া আছে, দীপক টাংরিয়া আছে, সুরেশ ওয়াংজাম আছে, ভিবিন মোহনানকে নিয়ে তুই কিছু বল, কারণ গোটা আইএসএলটা তুই খুব ডিটেলে ফলো করেছিস। ভিবিন মোহনানের খেলার কি পজিটিভ দিকগুলো কি, কেন সিলেক্ট হলো? ইন্টারেস্টিং প্লেয়ার, খুব ভালো বল স্ন্যাচার এবং ছাড়ার পাত্র নয়। কিন্তু ইন্ডিয়া টিমের সিডিএম পজিশনে তুমি যে নামগুলো বললে, কম্পিটিশনটা অনেকটাই, দীপক টাংরি সেকেন্ড হাফে অনেকটাই ইমপ্রুভড, তারপর আপুইয়া ওই পজিশনে খেলতে পারে, সুরেশ ওয়াংজাম আছে। তো ভিবিন যদি স্টার্ট করতে হয়, ওনাকে পরিশ্রম করতে হবে, ওনাকে ইগর সিমাজকে ইমপ্রেস করতে হবে। এছাড়া সিডিএম পজিশন নিয়ে যেহেতু আমরা কথা বলছি, বা এমনি মিডফিল্ড নিয়ে, পুইতিয়াকে কেন আমরা লিস্টে দেখতে পাচ্ছি না? আমি শুনলাম যে পুইতিয়ার ইউনিভার্সিটি এক্সাম চলবে ওই টাইমে। মানে পুইতিয়া তো ওরই বয়সী, তার মানে তোর আর পুইতিয়ার একসাথে ইউনিভার্সিটি এক্সাম চলবে। তার মানে আমরা আশা করছি স্বর্ণাভ পুইতিয়া দুজনেই যেন পাস করে যায়, শুধু পাস না, প্রচুর নম্বর পেয়ে ভালো রেজাল্ট করে। উই উইশ হিম অল দ্য বেস্ট। কিন্তু আমরা আস্তে আস্তে ফরওয়ার্ডদের দিকে যাব, কিন্তু মিডফিল্ডার লিস্টে যেটা স্বর্ণাভ প্রশ্ন তুলে ফেলেছে ইতিমধ্যেই, আরও 3 জনের নাম আমরা দেখতে পাচ্ছি, লিস্টন কোলাসো, ছাংতে এবং সাহাল। এই 3 জন এবার মিডফিল্ডার না স্ট্রাইকার না ফরওয়ার্ড, নানা প্রশ্নচিহ্ন, কিন্তু অটোমেটিক সিলেকশন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কোলাসোর গোলটা আমরা এখনো ভুলতে পারিনি সত্যি বলতে, এবং ছাংতের ফাইনালে খেলা, এবং সাহাল আব্দুল সামাদ যখনই খেলে তখনই মনে হয় যে টিমটার একটা ক্রিয়েটিভ আউটপুট, একটা ক্রিয়েটিভ ইউনিট আছে। তো সাহালের থাকাটা খুব ইম্পর্টেন্ট, উনি যদি ইনজুরি ফ্রি থাকতে পারেন। সুতরাং এই প্লেয়ারগুলো থাকবে ফাইনাল স্কোয়াডে, 23 জন বা 26 জনের। কিন্তু কিছু কিছু প্লেয়ার, ভিবিন মোহনান, আচ্ছা জিকসন সিং ইজ দেয়ার, জিকসন সিংকে নিয়েও আমরা নতুন করে কিছু বলছি না। আমরা চলে যাব ফরওয়ার্ডদের তালিকায়। ফরওয়ার্ডদের মধ্যে একটা খুব অ্যালার্মিং জিনিস আমরা দেখতে পাচ্ছি। বিক্রম প্রতাপ সিং, আমরা জানি হ্যাট্রিক করেছিল একটি ম্যাচে, 8 গোল 4 অ্যাসিস্ট আইএসএল সিজনে। আর মনবীর সিংকে আমি যদি তার নামটাও বলি, 4 গোল কিন্তু 7খানা অ্যাসিস্ট। এই দুজনকে আমি বাদ দিলে লিস্টে বাকি যারা আছে, ইনক্লুডিং সুনীল ছেত্রী, কারুর গোটা সিজনে 5টার বেশি গোল নেই। না, এটা একটু অ্যালার্মিং একটা কন্ডিশন। কিন্তু তুমি দেখো, লাল রিনজওয়ালা কি লিস্টে আছে? হ্যাঁ, লাল রিনজওয়ালা লিস্টে আছে। লাল রিনজওয়ালা কিন্তু আই লিগে, আইএসএল এ নয়, আই লিগে গত বছর সুনীল ছেত্রীর অল টাইম রেকর্ডটা অ্যাজ এন ইন্ডিয়ান ব্রেক করেছে। তো আর আমরা জানি যে সুনীল ছেত্রীর এটা ফেয়ারওয়েল ম্যাচ। লিস্টে ডেভিডও আছে, লাল রিনজওয়ালাও আছে। এইবার একটা লং টার্ম প্রসপেক্টে যদি ব্যাপারটাকে দেখি, তাহলে হয়তো নাম্বারস নেই, ঠিকই নাম্বারস নেই, কিন্তু পরবর্তীকালে নাম্বারস হবে না সেটাও কিন্তু বলা যাচ্ছে না।
সুতরাং এই ডেভিড লালরিনজওয়ালা, আরও যারা ইয়াং, রোশন সিং, নাওরেম, যাদের কথা আমরা বললাম, এদের সবাইকে সময় দিতে হবে। আমরা দেখেছি ফেয়ারওয়েল ভিডিও যেটা সুনীল ছেত্রী পোস্ট করেছেন, সেটাতে উনি সময় দেওয়ার গুরুত্ব নিয়ে কথা বলেছেন। আমরা জানি সুনীল ছেত্রীকেও অনেক সময় দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় শেষ হয়ে এসেছে। আমরা সুনীল ছেত্রীকে নিয়ে একটা আলাদা এপিসোড করেছি, আপনাদের অনুরোধ করব সেই এপিসোড আপনারা দেখুন। এই এপিসোডে আমরা সুনীল ছেত্রীকে নিয়ে খুব বেশি আর কথা বলবো না, কারণ সেটাই আমরা ওই এপিসোডে ডিটেলে কথা বলেছি সুনীল ছেত্রীকে নিয়ে। আমরা দেখব এই 41 জনের মধ্যে থেকে ফাইনাল স্কোয়াডে কারা কারা থাকে। আমরা যাদেরকে আশা করছি তারা থাকলে আমরা খুশি হব। শেষ করার আগে ফরওয়ার্ডদের তালিকায় একটা নাম আমায় খুব এক্সাইট করছে, দ্যাট ইজ পার্থিব গগৈ। পার্থিব গগৈ, ইয়েস। তুই বল পার্থিব গগৈকে নিয়ে। পার্থিব গগৈ হচ্ছে এমন একটা প্লেয়ার, নাম্বারস নেই, 4টে গোল, ঠিক আছে, কিন্তু ওভারঅল সিজনে নর্থ ইস্টের হয়ে একটা লিড ফ্রম দ্য ফ্রন্ট আমরা যেটা বলি, একদমই। পার্থিব গগৈকে নিয়ে আমরা দেখেছি যেমন দেবজয়দা যখনই কথা বলে খুবই এক্সাইটেড, কারণ মাঠে গিয়ে ফলো করেছে, সামনে থেকে দেখেছে। আমি একটা ছোট্ট পার্থিব গগৈকে নিয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করছি। একদম, যে ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল এবং নর্থ ইস্টের সেমিফাইনাল হচ্ছে, ইস্টবেঙ্গল 2 গোলে পিছিয়ে পড়েছে। ওই তারপর যে পার্থিব গগৈয়ের যে পারফরমেন্স ওই দিন, আমি লাইভ দেখেছিলাম এই খেলাটা মাঠে গিয়ে। মানে আমি একটা ইয়াং প্রডিজিকে এরকম অনেক দিন খেলতে দেখিনি। মানে সেটা কোন দিক থেকে? দায়িত্ব নেওয়ার দিক থেকে? দায়িত্ব নেওয়ার দিক থেকে, এবং উনি যে রেটে দৌড়াচ্ছে বল নিয়ে, যে পেসে বল নিয়ে দৌড়াচ্ছে, ওনাকে কোনো ডিফেন্ডার ধরতে পারছে না। পার্থিব গগৈ খুবই এক্সাইটিং প্রসপেক্ট, এবং পার্থিব গগৈয়ের তবে একটা সমস্যা, মাঝে মাঝে একটু টেম্পারামেন্টাল ইস্যু হয়, কার্ড সমস্যায় ভোগেন। আমরা আশা করব বয়সের সাথে সাথে পার্থিব গগৈ আরও স্টেবল হবে। কিন্তু পার্থিব গগৈয়ের বয়স কিন্তু খুব একটা কম নয়। পার্থিব গগৈ কিন্তু 25 অথবা 26 তার। হ্যাঁ, এই টাইমে প্লেয়াররা পিক করে যাওয়া, এই সময় পার্থিব গগৈকে টিমে নেওয়াটা খুব জরুরি, কারণ এই সময় উনি নিজের জীবনের হয়তো সেরা ফুটবলটা খেলছেন। আমরা ফিরে আসবো আমাদের 23 জন বা 26 জনের স্কোয়াড নিয়ে, ইন্ডিয়া কুয়েত ম্যাচের প্রিভিউ নিয়ে, মাস্ট উইন ম্যাচ ইন্ডিয়ার। সেই আমরা নজর রাখবো কারা কারা সিলেক্টেড হয়। আপনারা ফলো করুন আমাদের অন্যান্য সব ভিডিও, আমাদের ডেসক্রিপশানে অন্যান্য সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলের ডিটেলস দেওয়া আছে। আমাদের ভিডিওকে যেভাবে আপনারা সাপোর্ট করছেন করে যান, এবং যেহেতু আজ আমরা ভারতীয় ফুটবল নিয়ে কথা বলছি, বাংলার ফুটবলের জয় হোক, ভারতীয় ফুটবলের জয় হোক।